অথবা অথবা সকালে জিজ্ঞেস করে বলবো আমাদেরকে, সমস্যা তো নেই, আমরা টিচাররা থাকবো, সমস্যা নেই, তোমরা একটু জিজ্ঞেস করে নিও স্যার কোনটা কি। দূরতে দেখতে দুটো একই রকম মনে হয়, ঠিক না? এটা হলো এটা তুমি এটা তো আসলে ফেরিলো লাল না, একদম লাল না, আর এটা তো লাল একদম ব্লাড ব্লাড, এটা ব্লাডের খেলা। এটা সব সমস্যা। আরেকটা সমস্যা হয় তোমাদের চোখের আঘাতটা দেখা যাচ্ছে, চোখের আঘাতটা মাঝে মধ্যে এই ব্লাড আঘাতটা, আমরা তো ব্লাডটা মিশাই হলো 42 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্লাডটা যখন আমরা ঢালি, যখন ব্লাডটা ঢালি, যখন মিডিয়ার যখন টেম্পারেচার 42 হয় তখন ব্লাডটা আমরা দিয়ে দিই, মিশাই দিই। মানে আমরা এইভাবে ধরে সেটা দেখি আমার শরীরে, আমাদের শরীরে 37 না, 37 থেকে সামান্য একটু যখন গরম থাকে তখন আমরা একবার যদি ঠান্ডা হয়ে যায় তো শক্ত হয়ে যায়, তখন মিশাই নিতে হবে, এরকম হয়ে যায় তখন তো মিশবে না। তো 42 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ব্লাডটা মিশাই দিই, অথবা 45 এরকম লেখা আছে দেখবা, 40 থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ব্লাডটা কি করি, মিশাই দিই। তখন এখন কি মাঝে মধ্যে কি হয়, ওই রকম না ইয়ে করেছিল দেখা গেল কি, আর 75 যদি মিশাই তাহলে কি হবে, চকলেট আঘাত। ওই মাঝে মধ্যে তোমরা যে মিডিয়াতে থাকে মাঝে মধ্যে চকলেট আঘাতের মতো হয়ে যায়, ঠিক না? তোমরা দেখলে মনে হয় এটা চকলেট আঘাত, কিন্তু ওইটা ব্লাড আঘাত। ব্লাড আঘাত আর চকলেট আঘাত আমরা দেই, আমরা তোমাদেরকে বলে দিব এটা চকলেট আঘাত, ঠিক আছে? তোমাদেরকে সাথে আমাদের চকলেট আঘাত আমরা দেই না, আমরা এই ব্লাড আঘাত আর মেকনিক আঘাত দিই, ঠিক আছে? যদি তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন লাগে সকালবেলা এসে জিজ্ঞেস করবা, স্যার এটা এখানে তো থাকে মিডিয়া, এই জন্যই বললাম পরীক্ষার দিনে একটু সকালে আসবা, আসেছিরা পরীক্ষার দিন সকালে আসবে। সমস্যা হয় কি, তুমি যখন পরীক্ষার বোর্ডে বসলাম, বসেছিরা এটাকে যদি তুমি ব্লাড আঘাত বলো, উল্টা যদি বলো, তখন যে পরীক্ষা নেবে তুমি তো ভালো ছাত্র করবো, ওনার কিন্তু ইমপ্রেশনটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছো? তখন তোমাকে নাম্বার দিতে চায় না। তুমি অনেক প্রশ্ন পারছো, স্যারও বুঝতেছে না ওই স্টুডেন্টটা ভালো, কিন্তু ওনার তো ইমপ্রেশনের একটা ব্যাপার আছে না, সে মনে করতেছে এই আমার স্টুডেন্ট এই সামান্য জিনিসটা ভুল করবে, ওনার জন্য সামান্য, তোমার জন্য তো অবশ্যই ডিফিকাল্ট। আমি মনে করি এমবিবিএস লেভেলে তোমরা এখন আমার থেকে বেশি জানো, আমি এটা 100 বার বলি, আমি এমবিবিএস লেভেলে এতটুকু জানতাম, কিন্তু এখন যে স্যার তোমার পরীক্ষা নিচ্ছে তার জন্য তো পানি পাবে, কারণ সে তো এটা মনে করো সকালে একবার দেখে, বিকালে একবার দেখে, যখন মন চায় এখনই দেখে, তো ওনার তো চোখের মধ্যে সমস্যা নেই। এখন আমাদেরকে পেঁয়াজ লাগে আমি এসে সকালবেলা এসে একবার দেখে নেবো, ঠিক আছে? দরকার আর যে কেউ আমি না থাকলেও যে কোনো স্যার থাকবে, ম্যাডাম থাকবে, টিউটোরিয়াল টিচাররা থাকবে, এরা জিজ্ঞেস করে, একজনকে জিজ্ঞেস করলে হবে। আমাদের টেকনোলজিস্টটা থাকে, এরা জিজ্ঞেস করলে তো বলবে এটা ব্লাড আঘাত আর এটা মেকনিক আঘাত। আমি গ্রোথ সহ আনছি, দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আচ্ছা, এখন হলো তোমরা বেশিরভাগই পছন্দ করো, বলে একটা মিডিয়া পছন্দ করো, তোমরা পছন্দ করো কি, এটা বেশিরভাগ পছন্দ করো, সবাই এটা পছন্দ করো। আচ্ছা যাই হোক, এটা কেন পছন্দ করো আমি জানি না, বেশি ভালো করে পড়া থাকে অবশ্যই, তোমার যেটা তুমি ভালো পড়া আছে এটাই তুমি পছন্দ করো। স্যারেরাও তোমাদের ফ্রিডম দেয়, যদি ফ্রিডম না দেয় কয়েকজন বলার পরে ফ্রিডমটা বন্ধ করে দেয়, তখন বলে এটা বলবে। আচ্ছা তাহলে আমার ইন্ট্রোডাক্টরশিপ এটা, তাহলে এটা এটা তাহলে কি ধরনের একটা ভিডিও, এটা প্রথমে হাতে নিয়ে কি বললাম, এটা হলো এটা নেকনিক আঘাত ভিডিও। যদি মানে অনেক কিছু বলা যায় ডিস্ক এই সেই, এত যদি তারা শুনতে চান তুমি সরাসরি বললা এটা নেকনিক আঘাত, আর বললা তুমি ডিস্ক কন্টিনিউ নেকনিক আঘাত মিডিয়া। আচ্ছা তাহলে এরপরের প্রশ্ন হলো এটা কি ধরনের একটা ভিডিও, এটা সলিড। তো যদি তুমি কনসিস্টেন্সি অনুসারে করো তাহলে এটা সলিড ভিডিও, হ্যাঁ না? কনস্টিটিউয়েন্টস অনুসারে যদি অথবা ফাংশনাল ক্লাসিফিকেশন যদি আমি যাই তাহলে এটা হলো একটা ইন্ডিকেটর ডিফারেন্সিয়াল সিলেক্টিভ, ডিফারেন্সিয়েট করতে পারি, ডিফারেন্সিয়াল মানে ডিফারেন্সিয়েট করতে পারি। তারপর হলো ইন্ডিকেটর, মানে এখানে ইন্ডিকেটর সাবস্টেন্স আছে, এটা ইট ইজ এ সিলেক্টিভ মিডিয়া। তারপর হলো সলিড মিডিয়া। তাহলে আমার কতগুলো কথা আসছে, এটা সলিড, সিলেক্টিভ, ইন্ডিকেটর এন্ড ডিফারেন্সিয়াল, ঠিক আছে? আমি ডিফারেন্সিয়েট কি দিয়ে করি তাহলে, ল্যাকটোজ দিয়ে, ল্যাকটোজ ফার্মেন্টার নন ফার্মেন্টার। ইন্ডিকেটর কি থাকে, ইন্ডিকেটর সাবস্টেন্স নিউট্রাল রেট, ইন্ডিকেটর সাবস্টেন্স কি থাকে নিউট্রাল। এই ছোটখাটো প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে, ইন্ডিকেটর সাবস্টেন্স কি থাকে নিউট্রাল রেট। নিউট্রাল রেটটা ল্যাকটোজের কারণে আমাদের পিএইচ চেঞ্জ হয়, পিএইচটা চেঞ্জ, অ্যাসিডিক পিএইচ হয়, অ্যাসিডিক পিএইচ হলে কালারটা চেঞ্জ হয়ে যায়, পিঙ্ক কালার ধারণ করে, এই রেড কালারটা পিঙ্ক কালার ধারণ করে যদি অ্যাসিড প্রডিউস করে, ঠিক আছে? মনে থাকবে। তাহলে আমার এটা, তাহলে আমার এই এখান পর্যন্ত আমার, তারপরে যদি আমি কম্পোজিশন আসি, কম্পোজিশন তোমাদের ধরে না, তারপরে বলি প্লান্ট দিয়ে মনে রাখা যায় পেপটুন, বারে বারে তোমাদের কি
ল্যাকটোজ, আগার, নিউট্রাল রেট আর টোরোকোলেট। টোরোকোলেট মানে বাইল সল্ট, যার জন্য এটা বাইল সল্টের কারণে এটা সিলেক্টিভ। বাইল সল্টের কারণে কি এটা সিলেক্টিভ, মনে থাকবে বাইল সল্টের কারণে এটা সিলেক্টিভ। তাহলে তাহলে এরপরে প্রশ্ন আসে হলো এটার মধ্যে কি গ্রো করে, আমরা সাধারণত কি গ্রো করে গ্রুপ অফ এন্টারোব্যাকটেরিয়া, গ্রুপ অফ ব্যাকটেরিয়া মানে এন্টারোব্যাকটেরিয়া যে গ্রুপটা আছে তাহলে এন্টারোব্যাকটেরিয়া ক্যারেক্টারিস্টিক, এই চারটা ক্যারেক্টারিস্টিক বলে ফেলে গেলে বলো চারটা ক্যারেক্টারিস্টিক। ভেরি গুড। একজন বলো বোঝা যাবে, একটা হলো ফ্যাকাল্টি ডেভেলপ, তারপর পারমেন্ট গ্লুকোজ, পারমেন্ট গ্লুকোজ। তোমরা কি করো পারমেন্ট ল্যাকটোজ পেস্ট লাগিয়ে দিচ্ছ, কারণ কি ওর চশমা আছে আমার চশমা নাই, ওর চশমা নেই, তাহলে কি হলো মানে কমন হলো, চশমাটা তো কমন না, ওর আছে আমার আছে, আমার নাই তাহলে তো কমন না, কিন্তু ওর চোখ আছে আমার চোখ আছে, দুইজনই কমন। অল এন্টারোব্যাকটেরিয়া পারমেন্ট গ্লুকোজ, তাহলে 2 নম্বর বললাম পারমেন্ট গ্লুকোজ, বা তোমাদের ল্যাঙ্গুয়েজে যে চারটা কথা লেখা আছে ওই চারটা খালি বলবা। তারপর হলো অক্সিডেজ নেগেটিভ, মানে অক্সিডেজটা নেগেটিভ, অক্সিডেজ তাহলে পজিটিভ কে ওইখানে প্রশ্নটা আসে, অক্সিডেজ পজিটিভ কে সিডোমোনাস, ঠিক আছে, কিন্তু সিডোমোনাসটা আমরা, আর সিডোমোনাসটা কিন্তু এন্টারোব্যাকটেরিয়ার সাথে না আসে, ঠিক আছে, এটা কিন্তু এন্টারোব্যাকটেরিয়ার বিপরীত, এই জন্য আমরা এর সাথে পড়ি, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আটা কি রিডিউস নাইট্রাইট, তাহলে এই চারটা ক্যাটাগরি বললাম। তারপর আসবে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন হলো এন্টারোব্যাকটেরিয়া ক্লাসিফিকেশন, সহজটা বললাম, সবচেয়ে সহজটা এটা হলো এন্টারোব্যাকটেরিয়া ক্লাস বিভিন্ন ভাবে করতে পারি, কিন্তু সহজ এটা হলো ফার্মেন্টেশনের উপর ভিত্তি করে, ল্যাকটোজ ফার্মেন্টেশন ভিত্তি করে আমরা ল্যাকটোজ ফার্মেন্টার, নন ল্যাকটোজ ফার্মেন্টার, ঠিক আছে, ল্যাকটোজ ফার্মেন্টার, নন ল্যাকটোজ। ল্যাকটোজ ফার্মেন্টারের মধ্যে কে আছে? এক্সিরিয়া কোলাই, তিনটেই বলো তোমরা, একটা হলো এক্সিরিয়া কোলাই, ই কোলাই বলবা না, না বলে কি বলবা? এক্সিরিয়া কোলাই, ক্লেবশিলা, এন্টারোব্যাক্টর, এই তিনটা এন্টারোব্যাক্টর। আচ্ছা আর নন ল্যাকটোজ ফার্মেন্টারের মধ্যে সালমোনেলা, শিগেলা, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস। আর লেল ল্যাকটোজ ফার্মেন্টারের মধ্যে কি আছে? সেরাটিয়া, শিগেলা যেটা আছে, শিগেলা সুন্নি, এটা লেট ল্যাকটোজ ফার্মেন্টার। বিব্রিও যেটা আছে এটা লেট ল্যাকটোজ ফার্মেন্টার, ঠিক আছে, এগুলো লেট ল্যাকটোজ ফার্মেন্টার। সাইটোব্যাক্টেরিয়া যেটা আছে এটাও লেট ল্যাকটোজ ফার্মেন্টার। শিগেলা হ্যাঁ নন ল্যাকটোজ ফার্মেন্টার, শিগেলা, সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, নন ল্যাকটোজ ফার্মেন্টার। শিগেলা সুন্নি যেটা, শিগেলা সুন্নি যেটা এটা হলো তোমার এই যে লেট ল্যাকটোজ ফার্মেন্টার। সাইটোব্যাক্টেরিয়া যেটা এটা লেট, সাইটোব্যাক্টর, সেরাশিয়া, সাইটোব্যাক্টর আর বিব্রিও। স্যার সিলেক্টিভ কেন বলছিলেন স্যার মিডিয়াটা? বাইল সল্ট, ইউটিউব বাইল সল্ট, এই বাইল সল্ট অন্যরা সহ্য করতে পারে না, ওই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াগুলো সহ্য করতে পারে না, ঠিক আছে। আচ্ছা তারপর হলো তোমার এখান থেকে যে কোনো একটা ব্যাকটেরিয়া, সবচেয়ে কমন ব্যাকটেরিয়া হলো তোমার এখানে, এর মধ্যে তোমরা মনে রাখবা এন্টারিক ফিভার, ইনফেকশন ডিজিজের মধ্যে যেহেতু আমাদের দেশে ফিভার একটা কমন, এবং এই যে তোমার এন্টারিক ফিভার, সালমোনেলা, এটা একটা কমন জ্বর, ঠিক আছে, এই জন্য তোমাদেরকে, এবং এই জ্বরটা আবার জটিল, কমপ্লিকেশন অনেক, ঠিক না, অনেক কমপ্লিকেশন হয়, এবং এন্টারিক ফিভারের কারণে আগে অনেক কমপ্লিকেশন হইতো এবং মারাও যেত, এখন ঠিক আছে, এখন তো অ্যান্টিবায়োটিক বাড়িয়েছে, ভালো অ্যান্টিবায়োটিক বাড়িয়েছে, মানুষ বাচ্চা যায়, বুঝতে পারছো? এই কারণে তোমাদের এখান থেকে সারারা টার্গেট করে এন্টারিক ফিভারটা করার জন্য, এবং এন্টারিক ফিভারের কজ পজিটিভ অর্গানিজম কি তাহলে বা সালমোনেলা, সালমোনেলা স্পেসিস বলো, এন্টারিক ফিভার কি বলো? এন্টারিক ফিভার হলো টাইফয়েড হতে পারে, প্যারাটাইফয়েড হতে পারে, টাইফয়েড হতে পারে, প্যারাটাইফয়েড, টাইফয়েড হলো সালমোনেলা টাইফি, প্যারাটাইফয়েড সালমোনেলা প্যারাটাইফি, কমন জিনিস। কিন্তু তুমি দেখো একটু যদি চিন্তা ভাবনা করো, ক্যালকুলেশন করে ম্যাথমেটিক্সের মধ্যে ক্যালকুলেশন, তোমার এগুলো মনে থাকবে। তাহলে এখন আমার এন্টারিক ফিভার কিভাবে ডায়াগনোসিস করা লাগে, ঠিক না? এন্টারিক ফিভারটা জ্বরের কয়েকটা সাইন সিম্পটম বললাম, ফার্স্ট উইকে কিরকম হয়, রোজ রেড স্পট যেটা হয়, এটা সাথে একটা পছন্দ, কারণ যেহেতু এটা রোজ রেড গোলাপের মতো স্পট হয়, র্যাশ হয়, এটা মানে যেটা তোমার মনে থাকে সারারও এটা মনে থাকে। রোজ রেড স্পট, রোজ স্পট, রোজ স্পট, রোজ স্পট একটা হয় না, এগুলো তো তোমরা আমার থেকে আরো ভালো পারো, কারণ তোমরা তখন রোগী দেখো, সরাসরি রোগী দেখো। সিকাল গার্ডলিং, এটা একটা সাইন আছে, সিকাল গার্ডলিং, গার্ডলিং মানে হলো এখানে সিকাল গার্ডলিং হয় এখানে ইউ পয়েন্টে,
যে টাইপ বি একবার ফিভারের কত ডিগ্রি থাকে জোর প্যাটার্নটা কি থাকে আর স্টেপ ল্যাডার পড়ে নেভার টাচ দ্য বেসলাইন স্টেপ ল্যাডার পড়ে 100 থেকে 150 4 এর মধ্যে এটা তো আসলে হাই গ্রেড ফিভার থাকে হাই গ্রেড ফিভার হাই গ্রেড ফিভার আর কিসে থাকে স্যার হাই গ্রেড ফিভার ডেঙ্গুতে ম্যালেরিয়া ভাইরাল ফিভার কিন্তু হাই গ্রেড ফিভার থাকে এটা তোমার যদি ক্লিনিশিয়ান থাকে তোমার ক্লিনিক্যাল প্রশ্নগুলো এগুলো ধরছেন স্যার এগুলো লাস্ট ইয়ার আগে গত বছরে বললে বলবার সমস্যা নেই তোমরা তো পারো ক্লিনিক্যাল জিনিস এখানে আসলে ক্লিনিক্যাল জিনিস তোমাদের আসার কথা না তারপরও তোমরা সাররা ঘরে ডেঙ্গু ফিভার প্যাটার্ন এটা ডেঙ্গু ফিভার প্যাটার্নটা আচ্ছা পরে আসবা তোমরা তো পারোই ডেঙ্গু ফিভার প্যাটার্ন কিটা বলছে পিডিয়ান টার্সিয়ান কোটা সব করে আছে না ক্লিনিক্যাল সাবজেক্টের মেডিসিনের শুধু একটা বই আছে না তোমাদের সিমটম নিয়ে আসে একটা বই আছে না ম্যাক্রোড তো আছে আর একটা ওইটার থেকে তাহলে ফিভারটা একটু পড়ে আসি ফিভার ডায়রিয়া ডিসেন্ট্রি কয়েকটা জিনিস যদি স্যাররা পছন্দ করে ওইগুলো তো তোমার ওই দিনের আসলে পরীক্ষা না কিন্তু এখন যদি কেউ পছন্দ করে আমরা জানতাম স্যার এটা পড়া ধরে একটু পড়ে আসো এটা তো আর অ্যাভয়েড করার সুযোগ নাই ঠিক না তুমি তো আগে থেকে করতেছো আমার কথা বুঝছো কি বুঝছি একটু পড়ে আসো যদিও তোমাদের জন্য লোড তারপরেও আমি মনে করি একটু পড়ে আসো ডায়রিয়া ডিসেন্ট্রির মধ্যে পার্থক্য ডায়রিয়া কি ডায়রিয়া একটা ব্রড টার্ম আর ডিসেন্ট্রিতে সাধারণত লং টার্ম থাকে আর সাধারণত ব্লাড মিক্স থাকে ডায়রিয়া তো ব্লাড মিক্স থাকে ব্লাডি ডায়রিয়ার একটা অংশ কি ব্লাডি ডায়রিয়া যদি পারসিস্ট করে মোর দেন কত 14 ডেজ তখন তো আমরা বলে দিছি যদি ব্লাড যায় ব্লাড চাইলে তো এটা বলবো ব্লাড চাইলে দিছি তাহলে এই ক্ষেত্রে ব্লাড চাইলে আমরা ডিসি দিব আরো কি কি আছে পার্থক্য আছে ঠিক আছে কিন্তু এগুলো তো ক্লিনিক্যাল জিনিস এগুলো তো আর আমাদের এই জিনিসগুলো তো এখানে লাগার কথা না জিজ্ঞেস করেন স্যার ফ্রিকোয়েন্টলি জিজ্ঞেস করেন ধরলে ভালো নিয়ে তো ক্লিনিক্যাল জিনিসগুলো তোমাদের কাছে থেকে জানতে চাচ্ছি তোমরা বলবা এটা আমারও তো তোমরা বললাম তো শিখাবে ঠিক না তো ডিসি দিতে আমরা ব্লাড জানি আমিও এগুলো পড়ছি আগে পড়ছি না আমরা তো কার্ডের তাকে এগুলো পড়া লাগবে কার্ডের একটা বই ছিল না এটার উপরে তাহলে এটার উপরে কি করে সিমটমের উপরে সিমটম আর সাইনেস এটা একটু পড়ে নিই ওই যে পালপিটেশনের কজ টেকিকার্ডিয়া এটা তো এখানে ধরবেন আশা করি তারপর আবার যদি ওই যে টেকিকার্ডিয়ার কজ আসতে পড়তে পারে এন্টারিক ফিভারে তো আপনার কি হয় রিলেটিভ বেডিকার্ডিয়া হয় তাহলে একটা দুটো জিনিস যদি তোমার ধরে এটা তো অসুবিধা নাই দোষের তো কিছু নাই তুমি এটার জন্য আশা করি ফিল হবে না বুঝতে পারছো আশা করি ফিল হবে না তুমি এটা জিনিসটা পারলে এবং পারছো আচ্ছা শেষ করি আমরা মাইক্রোবিলিটি শেষ করি তারপর আমরা আবার এগুলোতে যাবো না সমস্যা নেই এগুলো তো তোমার ক্লিনিক্যাল জিনিস তারপর আসলে এই যে সালমোনেলাতে তাহলে উইক অনুসারে আমাদের ডায়াগনোসিসটা আমাদের ডায়াগনস্টিক পার্টটা হলো ভেরি ইম্পর্টেন্ট তাহলে উইক অনুসারে ফার্স্ট উইকে তাহলে আমরা কি করবো ব্লাড কালচার করবো 500 দিয়ে সেরকম রাখবো হ্যাঁ সেকেন্ড উইকে এগ্লুটিনেশন টেস্ট 500 এগ্লুটিনেশন টেস্ট মানে হলো ভিডাল টেস্টটা হলো একটা এগ্লুটিনেশন টেস্ট ওয়ান টাইপ আমরা টেস্ট করছি না অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্বন্ধে করছি না এগ্লুটিনেশন টেস্ট হলো একটা ভিডাল টেস্ট তাহলে ভিডাল টেস্টটা হলো আমরা সেকেন্ড উইকে করব থার্ড উইকে স্টোল কালচার ইউরিন কালচার থার্ড উইকে ফোর্থ উইক অনগোয়িং আমরা বলি থার্ড উইক এন্ড ফোর্থ উইকে স্টোল কালচার ইউরিন কালচার আর যদি তুমি যদি আরো সেপারেট করে ফেলো থার্ড উইকে স্টোল কালচার ফোর্থ উইকে ইউরিন কালচার কিন্তু থার্ড উইক থেকে আমরা স্টোল কালচার স্টোলের মাধ্যমে স্টোল এবং ইউরিনের দুটোতে পাইতে পারি সেকেন্ড আফটার সেকেন্ড উইক ডেভিডসনে ফার্স্ট উইক লেখা আছে তারপর হলো সেকেন্ড উইক ভাগ করা আছে এট দ্য এন্ড অফ সেকেন্ড উইক লেখা আছে কোনো বইয়ে কোনো রকম এরকম বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম এটা তো আসে বুঝতে পারছো রিসার্চে এইভাবে ধীরে ধীরে এগুলো আসে তাহলে আমাদের এই হলো তোমার এখন আসলে ব্লাড কালচার ইন্ডিকেশন দেখো একটার সাথে কিন্তু এটা রিলেটেড তারপর আসলে ব্লাড কালচার তাহলে ব্লাড কালচারটা আমরা কিভাবে করি ব্লাড কালচার দুইটা বোতল আনলে ভালো হতো তোমাদের দেখাইতে পারতাম আচ্ছা ব্লাড কালচারটা হলো আমরা করি হলো আমরা ব্লাড নিব বড়দের জন্য কতটুকু ব্লাড নেই ছোটদের জন্য কতটুকু ব্লাড ঠিক আছে এটা তোমাদের আসলে প্র্যাকটিক্যালি দেখলে ভালো ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আসলে তোমাদের মনে দেখাইতে পারিনি ব্লাড কালচার বোতল আছে আচ্ছা দেখি ব্লাড কালচার বোতল তাকে বাইকটা নিয়ে আসবে ব্লাড কালচারটা হলো আমরা প্রথমে ব্লাডের মধ্যে অর্গানিজম কিন্তু পরিমাণে কম থাকে সেপ্টিসিমিয়া ব্যাকটেরিয়া ওয়ার্ক করো ব্লাডে অর্গানিজম কম থাকে
ইউরিনের মধ্যে যদি অর্গানিজম থাকে, যদি ব্লাডে এরকম অর্গানিজম থাকে, তাহলে আমি আর বাঁচবো না, আমি আর তুমি বাঁচবো না। বুঝতে পারছো? এই কারণে সেপ্টিসিমিয়া যখন হয় আমরা মানে খুব মানে কনসাস থাকি। পেশেন্ট আসলে যে কোনো সময় পেশেন্টে যে কোনো কিছু হইতে পারে, ঠিক না? আমরা এইভাবে ব্রিফ করি না, আইসিইউতে নিয়ে যাই এবং এইভাবে মেজার করার চেষ্টা করি, ঠিক না? তাহলে এই এন্টারিক ফিভারের এই যে সালমোনেলা টাইফি যদি আমি ডায়াগনোসিস করতে চাই, ব্লাড কালচার যদি করি, তাহলে আমার বলাই আছে লিকুইড মিডিয়া এবং সলিড মিডিয়ার মধ্যে পার্থক্যের মধ্যে কি বলছি? লিকুইড মিডিয়াতে আমরা যদি স্মল অ্যামাউন্ট অর্গানিজম থাকে তখন এটা গ্রো করতে, এনরিচ করতে সহায়তা করে। বা কিছু মিডিয়া আছে এনরিচমেন্ট মিডিয়া, এগুলো এনরিচমেন্ট মিডিয়া হলো লিকুইড মিডিয়া। তোমার অর্গানিজম যদি কম থাকে, এই অর্গানিজমগুলোকে গ্রোথ করা, বেশি করাবে। কারণ আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো এটা কিন্তু পরিবেশের জন্য খারাপ, কিন্তু আমার উদ্দেশ্য কি? অর্গানিজম রিয়েক্ট করতে হবে। রিয়েক্ট না করলে তো আমি বলতে পারবো না ইউ আর সি সাফার ফ্রম এন্টারিক ফিভার। পজিটিভ অর্গানিজম তো আমি বের করতে পারবো না। ব্লাডে তো আমার সেপ্টিসিমিয়া হয়েছে, অথবা ব্লাডে আমার ব্যাকটেরিয়া হয়েছে। তাহলে আমরা কি করি? প্রথমে একটা লিকুইড মিডিয়াতে ব্লাড নেই। অ্যাডাল্টের জন্য আমরা নেই 10 ml, লেখাই থাকে কতটুকু নিতে হবে, লেখা থাকে। সাধারণত অ্যাডাল্টের জন্য আমরা 10 ml নেই, আর বাচ্চাদের জন্য একদম ছোট বাচ্চা যদি হয় তাহলে 2 to 3 ml, একটু চাইল্ড যদি হয় তাহলে 5 ml, এরকম লেখা থাকে। এই মিডিয়াগুলোতে যদি যেগুলো অটোমেটেড যেগুলো মিডিয়া, এটা অটোমেটেড ব্লাড কালচারের যে বোতল থাকে, তোমাদের এই বোতলগুলো আমি একটু দেখি পারিনি দেখাইতে। এই বোতলগুলোতে তোমার রিকোয়ারমেন্ট কতটুকু ব্লাড লাগে এটা লেখা থাকে। আমার যদি বড়দের জন্য সাধারণত আমরা অ্যাডাল্টের জন্য 10 ml, বাচ্চা যদি হয় 5 ml, আর একবার যদি ছোট বাচ্চা হয় তাহলে 2 to 3 ml। কারণ ছোট বাচ্চাটা তো আমি ব্লাডই থাকে তার কতটুকু, তার তো আমি বেশি ব্লাড নিতে পারবো না। নিলে কি হবে? সে পেশেন্ট ব্লাড নেওয়ার জন্য সে মরে যাবে। তাহলে ওই রকম ভাগ করা থাকে। তাহলে প্রথম দিন আমি কি করলাম? তাহলে মনে করো এটা হলো একটা ব্লাড কালচার বোতল, ধরে নেব এটা ব্লাড কালচার বোতল না, সরি আমার আনা উচিত ছিল, দেখে আনতে পারি কিনা ব্লাড কালচার বোতল নিয়ে আনা। তোমাদের এটা দেখানো উচিত, কারণ তো নাহলে কেস লাগে।